তো উনি ঠিক 12 বছর আগে ওনার কোয়ালিফিকেশন যখন শেষ করেন তখন খুলনা শহরে একটি চাকুরি পেয়ে যান এবং উনি যখন এই জবটা পান তখন ওনার বাসা ছিল খুলনার কোনো একটা গ্রামে, মানে অনেক ভিতরে শহর থেকে। তো উনি যখন ওই যেখানে অফিস সেখানে আসার জন্য তার অনেক সময় লেগে যেত। তো এরপরে উনি যেটা করলেন যে খুলনা শহরের আশেপাশে কোনো একটা বাসা খোঁজা শুরু করলেন, কারণ আসা যাওয়া অনেক সমস্যা হয়, এই কারণে খুলনা শহরে একটা বাসা সে খুঁজে বের করার চেষ্টা করলেন। তো খুঁজতে খুঁজতে একটা বাসা সে পেয়ে গেলেন এবং এই বাসাটা ছিল আপনার খুলনা শহরেই এবং অফিস থেকে ওনার বাসার দূরত্ব ছিল প্রায় আধা ঘন্টা। তো বাসাটা প্রথম দেখাতেই তার খুব ভালো লেগে যায় এবং বাসাটার বর্ণনা আমি একটু দিব। বাসাটি ছিল এমন যে বাসার একতলায় ছিল আপনার ঔষধের গোডাউন এবং দোতলায় ছিল ছোট ছোট রুমের একটা ফ্ল্যাট এবং বাসার মালিক থাকতো খুলনা শহরের অন্য একটা বাসায়, মানে এই বাসায় মালিক থাকতো না। তো খুব ছোট একটা বাসা এবং বেশ পুরোনো আমলের একটা বাসা। তো ওনার বাসাটা দেখার পরে বেশ পছন্দ হয়ে যায় এবং বাসার পেছনের দিকে আরেকটা যেটা ছিল, যেটা আমি বলবো যে বাসার পেছনে ছিল একটা ডোবা এবং বাসার পেছনের ডোবার পাশে ছিল আপনার একটা অনেক ছোট বাগানের মতো একটা জায়গা এবং সেই বাগানটা ক্রস করার পরে বেশ কিছু দূর গেলে ঝোপঝাড়ের মতো জঙ্গল। এই ছিল টোটালি বাসাটা। তো বাসাটা প্রথমে দেখার পরে তার বেশ ভালো লেগে যায় এবং সেই বাসাটা অ্যাডভান্স করে আসে এবং এরপর দিনই ঠিক সেই তার যে আসবাবপত্র, তার যে জিনিসপত্র সব কিছু নিয়ে সে ঠিক সেই বাসাটায় উঠে পড়ে। যেহেতু বাসাটার নিচে ছিল গোডাউনের ওষুধের গোডাউন এবং উপরের তলায় যেহেতু সে নিজে একাই থাকবে, তো সম্পূর্ণ বাসাটা মোটামুটি তার নিজেরই দেখতে হয়, এরকম একটা কন্ডিশন ছিল তখন। এবং সে যেহেতু অবিবাহিত ছিল তাকে একাই থাকতে হবে সেই দুটো রুমে। তো যাই হোক, সব কিছু নিয়েই সেই বাসায় উঠলো এবং বাসাটি যেহেতু অনেক পুরনো ছিল সেটাকে পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়। সে সম্পূর্ণ সেটেল হয়ে যায় বাসাটাতে এবং সেই দিন রাত্রে সব কাজ শেষ করে খাওয়া দাওয়া সেরে যখন ফ্রেশ হয়ে সে ঘুমাতে যাবে, অনেক সারাদিনের ক্লান্ত থাকার কারণে তার প্রচুর ঘুম আসে এবং সে রাতে ঘুমিয়ে পড়ে। কিন্তু একটা সময় হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে দেখে যে রাত্রে ঠিক ঘড়িতে বাজে রাত 12টা এবং তার বিছানার ঠিক মুখোমুখি অবস্থায় ছিল একটা জানালা এবং সেই জানালাটার পাশে ঢাকা ছিল একটা সাদা পর্দা দিয়ে। সেই সাদা পর্দা দিয়ে শুধু বাহির থেকে চাঁদের মৃদু আলো বিছানায় পড়ছিল। সমস্ত ঘরটা ছিল অন্ধকার। তো এই অন্ধকারে সে আর কিছুই দেখতে পাচ্ছিল না, তার আর ঘুম আসছিল না। সে চিন্তা করলো যে না, আমি একটু সেই বাগানটা থেকে ঘুরে আসি, যেহেতু নতুন পরিবেশ নতুন বাসা, ঘুম নাও আসতে পারে, একটু বাগান থেকে ঘুরে আসি তাহলে ঘুম আসতে পারে হয়তো বা। তো সে যেটা করলো যে হাতে একটা হেরিকেন নিল এবং হেরিকেনটা জ্বালিয়ে আগুন ধরিয়ে সে নিচে নেমে বাগানের দিকে হাঁটার জন্য গেল। সে বাগানটা বেশ ভালোভাবে হাঁটছিল। বাগানটা সম্পূর্ণ ছিল অন্ধকার, ওখানে কেউই ছিল না, কোনো মানুষ ছিল না। সোজা বেশ কিছুদূর যাওয়ার পর একটা ঝোপঝাড় এবং ঝোপঝাড়ের পরে জঙ্গলের মতো বেশ কিছু খালি জায়গা। তো বাগানে হাঁটার সময় একটা সময় তার মনে হতে থাকলো যে বাগানের তাকে ফলো করছে কেউ তার পেছন দিক থেকে। সে যখন বাগানের মাঝামাঝি পর্যায়ে চলে আসে তখন হঠাৎ করে একটা অদ্ভুত কাণ্ড তার সাথে ঘটে বসে। তার হাতে যে হেরিকেনটা ছিল সেটার যে আগুনটা সেটা ধপ করে নিভে যায়। কিন্তু এটা একেবারেই অসম্ভব ছিল, কেননা সেদিন কোনো বাতাসও ছিল না যে হেরিকেনের আগুনটা বন্ধ হয়ে যাবে, কারণ হেরিকেনটা সম্পূর্ণ কাচের গ্লাস দিয়ে আটকানো ছিল এবং হেরিকেনের যথেষ্ট পরিমাণ তেল ছিল এবং সাথে সে কোনো দিয়াশলাই যেহেতু আনেনি, তো হেরিকেনটা জ্বালানোর চেষ্টাও সে করতে পারল না। তখন সে মনে করলো যে এই ঘুটঘুটে অন্ধকারে এই বাগানের ভিতর তার বেশ ভয় লাগা শুরু করলো। একটা ঠান্ডা ভয়ের স্রোত তার উপর দিয়ে বয়ে চলেছে। সে চিন্তা করলো যে না, এই জায়গাটাতে আর থাকা চলবে না। এবং সাথে সাথে তার আরও মনে হচ্ছিল এই বড় বড় গাছগুলো থেকে কে যেন তাকে বারবার দেখছে। মনে হচ্ছে গাছগুলোর উপর থেকে তার দিকে কেউ যেন অনেক তাকিয়ে আছে তার দিকে। সে তখন যেটা চিন্তা করলো যে না, এই জায়গাটা আমি আর থাকবো না, আমি সাথে সাথে আমার রুমের দিকে চলে যাই। সে দৌড়ে রুমের দিকে যখন গেল, একটা অদ্ভুত রকমের শব্দ তার কানে আসলো। সেটা হচ্ছে মনে হচ্ছে কেউ যেহেতু ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, যেরকম কান্নার শব্দ শোনা যাবে ঠিক সেরকম একটা শব্দ, অনেক করুণ সেই কান্নার সুর। সেই কান্নার শব্দ শুনে তাকে কি ছেলে বলা যায় না মেয়ে বলা যায় কিছুই বোঝা যাচ্ছিল না। এবং এই কান্নার শব্দটা আসছিল দীপি তার রুম থেকে, দোতলার উপর থেকে। একটু আগেও সে দোতলার রুমে ছিল, তখনও তো কেউ ছিল না, কেই বা কাঁদছে এত রাতে। তার রুমের লাইটটা জ্বালিয়ে সে মানে বাগানের দিকে আসছিল, কিন্তু এখন দেখে যে রুমের লাইটটাও নেভানো। সে বেশ ভয় পাওয়া শুরু করলো। সে কান্না শব্দটা এখনও শুনছে। সে যেটা চিন্তা করলো যে একতলার গেটটা খুলে আস্তে আস্তে করে উপরের দিকে ওঠা শুরু করলো। সিঁড়িতে যখনও সেই কান্নার শব্দ। যখন সে তার রুমের দরজাটা খুলতে যাবে ঠিক তখনই কান্নার শব্দটা একদম বাতাসের সাথে মিলিয়ে গেল, আর কেউ সেখানে কান্না করছে না। সে সাথে সাথে রুমের ভেতরে গেল, দেখলো যে রুমের লাইটটা নেভানো, সাথে সাথে রুমের লাইটটা জ্বালালো এবং নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘরের প্রত্যেকটা কোণা খুব ভালো মতো খোঁজার চেষ্টা করলো যে আসলে কান্নার শব্দটা কোত্থেকে আসছিল। কিন্তু সারা বাড়ি খোঁজাখুঁজির পরেও সে কিচ্ছু পেল না।
সে একটা সময় ভেবে নিল এটা হয়তো বা আমার হ্যালুসিনেশন হবে, কেন সেদিন সে অনেক বেশি টায়ার্ড ছিল, কিছুই করার ছিল না। এসব ভেবে হঠাৎ করে সেই রাত কোনো মতে সে পার করে দেয়, তার সাথে আর কোনো সমস্যা হয়নি। এর পরের দিনের ঘটনা আমি এখন বলবো। এর পর দিন সে অফিস সেরে টুকটাক বাজার সেরে তার বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হয়ে গেল। ঠিক সে যখন বাসার দোতলায় উপরে উঠল, তার রুমের পাশে যখন সে তালাটা খুলে ভেতরে ঢুকবে, ঠিক তখনই সে একটা অদ্ভুত শব্দ আবারও শুনতে পেল। এবং এই শব্দটা হচ্ছে তার রুমের ভেতর থেকে আসছে। মনে হচ্ছে রুমের ভেতরে 10 থেকে 12 জন লোক যদি একসাথে কথা বলে ঠিক যেরকম শব্দ হবে, ঠিক সেরকম শব্দ। গ্লাস যদি টেবিলে রাখার যেরকম শব্দ, প্লেটগুলো রাখার শব্দ, ঠিক সেরকম শব্দ। মনে হচ্ছে ভেতরে 10 থেকে 12 জন লোক অনেক জোরে জোরে কথা বলছে, হাসছে, এরকম একটা শব্দ সে শুনতে পাচ্ছে। তখন তার অদ্ভুত ভয় লাগা শুরু হলো যে বাসায় কি চোর আসলো। এই বাসার রহস্যটা সে কোনো মতেই উদ্ঘাটন করতে পারেনি। গতকাল রাতে ছিল কান্না শব্দ, আজকে আবার এরকম। সে চিন্তা করলো হয়তো বা বাসায় কোনো চোর এসেছে। সে সাথে সাথে যেটা করলো, যে চিন্তা করলো যে না, সে এখন আর রুমের তালাটা খুলবে না, সাথে সাথে নিচে চলে গেল এবং সে চিন্তা করলো যে কাউকে নিয়ে যদি উপরে গেট খোলা যায় তাহলে চোর ধরা যাবে। সে সাথে সাথে যেটা করলো, তাদের বাসার বাহিরে একটা মুদির দোকান ছিল, সেখানে 2 জন লোক বসা ছিল, তাদেরকে নিয়ে সেই দরজাটা খোলার জন্য গেল। দরজাটা খুলতেই সে অবাক হয়ে গেল। ভেতরে লাইট নেভানো, কিচ্ছু নেই। মনে হচ্ছে 7 থেকে 8 ঘন্টা এই রুমে কেউই আসেনি। প্রথম একটা প্রাণী ঘরে প্রবেশ করলো, কিচ্ছু ছিল না ভিতরে, কোনো গ্লাস ছিল না, কোনো প্লেট ছিল না, কিচ্ছু ছিল না। এতক্ষণের যে হইচই করার শব্দ, কিছুই তার আর সেখানে গেট খোলার পরে সে দেখতে পেল না। তারপর সে ফ্রেশ হলো, কাজটা সব কিছু সেরে যখন ঘুমাতে যাবে, এইসব 9-6 ভাবতে ভাবতে, এই বাড়ির রহস্যের কথা ভাবতে ভাবতে হঠাৎ কখন যে ঘুমিয়ে পড়লো সেটা সে জানে না। অনেক রাত্রের দিকে আবারও তার ঘুম ভেঙে গেল এবং ঘুম ভেঙে এবার যেটা সে দেখলো যে তার রুমের তার খাটের যে ঠিক বরাবর যে জানালাটা সাদা পর্দা দিয়ে ঢাকা ছিল, ঠিক সেই জানালাটাই কে যেন দাঁড়িয়ে আছে। জানালাটার কার্নিসের উপর কে যেন দাঁড়িয়ে আছে এবং সেটা শুধুমাত্র তার দিকেই চেয়ে আছে। তার কাছে মনে হচ্ছে যে বাতাসের ঝাপটায় সেই জিনিসটা, পর্দাটা বারবার সরে যাচ্ছে এবং সেই অদ্ভুত প্রতিকৃতি তার চোখে পড়ছে। এবং সেটা ছিল এমন যে ওটার 2টা চোখ প্রচণ্ড লাল জলজলে তকতকে তার দিকে চেয়ে আছে প্রচণ্ড রাগান্বিত দৃষ্টিতে। সে সাথে সাথে প্রচণ্ড চিৎকার করে বিছানা থেকে উঠে গেল। সে প্রচুর ভয় পেয়ে গেল এবং সে দরদর করে ঘামা শুরু করলো। তার বোঝার বাকি রইল না যে এটা ছিল তার একটা দুঃস্বপ্ন। তার ঘুম ভেঙে গেল। সে সাথে সাথে বিছানা থেকে উঠে লাইট জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু রুমের লাইট জ্বলছে না, ফ্যানও চলছে না, রুমের ইলেকট্রিসিটি চলে গেছে। সে সাথে সাথে তার সেই জানালাটা দিয়ে গেল যেখানে সে একটু আগে স্বপ্ন দেখেছে। দেখলো যে জানালাটা খুলে বাইরে কিচ্ছু নেই, বাইরে প্রচণ্ড ঝড়ের মতো বাতাস বয়ে চলেছে। একটু পরেই মনে হয় অনেক ঝড় নামবে, এরকম মনে হচ্ছিল। সে সাথে সাথে দেখলো আকাশের দিকে থেকে আকাশে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, মনে একটু পরেই বৃষ্টি নামবে। প্রচণ্ড বাতাস, প্রচণ্ড মেঘের গর্জন, প্রচণ্ড ভয়ানক একটা অবস্থা। রুমের লাইটও জ্বলছে না। সে সাথে সাথে আবারও তার বিছানায় চলে গেল ঘুমানোর জন্য। কিন্তু এই রুমের যে অন্ধকার, গভীর অন্ধকার, ঘুটঘুটে কালো অন্ধকার, সে একসময় সহ্য হয়ে গেছিল তার। কিন্তু হঠাৎ করে সেই বিছানায় যাওয়ার পরে তার আবারও একই ধরনের একটা শব্দ তার কানে আসলো। সেই শব্দটা হচ্ছে কেউ যদি ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ঠিক যেরকম শব্দ, সেই মায়াবী কান্নার সুর আবারও তার কানে আসলো। কিন্তু এই কান্নার শব্দটা মনে হচ্ছে তার রুম থেকে আসছে, তার রুমের এই ঘুটঘুটে অন্ধকারের ভিতর থেকেই এই শব্দটা আসছে। হঠাৎ করে যখন এই বিদ্যুৎ চমকালো, বিদ্যুতের যে আলোর যে ঝলকানি, সেই ঝলকানিতে একটা অদ্ভুত জিনিস সে খেয়াল করতে পারলো। তার ঘরের কোনায় যে ঘুটঘুটে অন্ধকার জমাট বাঁধা ছিল, সেখানে অল্প আলোয় সে দেখতে পেলো কিছু একটা সেখানে বসে আছে এবং সেখান থেকে সেই কান্নার শব্দটা আসছে। এবং সে যেটা দেখলো যে এইরকম বিদ্যুৎ চমকানোর মাঝখানে যে আলোর ঝলকানি, সেটাতে সে দেখলো যে একজন কেউ যদি বসে থাকে হাত পা গুটিয়ে এবং সে যদি কান্না করে ঠিক যেরকম দেখাবে ঠিক সেরকম। এবং ওটার এমন বর্ণনা ছিল যে ওটার সামনে প্রচুর বড় বড় চুল দিয়ে চেহারা ঢাকা ছিল এবং ওটা সাদা একটা কাপড় পরা ছিল এবং ওটার চোখের কোনো পাতা ছিল না, চোখের মণিগুলা লাল জলজলে ছিল এবং তার দিকে এমনভাবে চেয়েছিল মনে হচ্ছে ওটা লোকটা যেন তার শত্রু একটা। সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে একটা জিনিস হঠাৎ করে ফিল করা শুরু করলো যে তার কাঁধের উপরে মনে হচ্ছে কেউ চেপে বসে তাকে ধরে রেখেছে। সে প্রচণ্ড চিৎকার করার চেষ্টা করলো, কিছুই সে করতে পারলো না। সে একসময় দেখলো যে সে অদ্ভুত প্রতিকৃতি জিনিসটা হামাগুড়ি দিয়ে তার সামনে আসার চেষ্টা করছে। তারপরে তার সাথে আর কী হলো সে কিছুই জানে না।
এরপর দিন অফিসে তাকে না পেয়ে তার কলিগরা তার বাসায় খোঁজ করে এবং বাসায় যখন খোঁজ করার পরে বাসার দরজা ভেঙে তাকে তার খাটের নিচ থেকে সেন্সলেস অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর সে প্রায় 2 দিন অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি ছিল এবং এরপরে সে আর সেই বাসাটায় আর কখনোই যায়নি। এখনও সে মাঝে মাঝে সেই অদ্ভুত স্বপ্নটা এখনও বারবার দেখে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ। শুরুটা হলো এরকম, আমার ছোটোবেলা থেকেই মাছ ধরার প্রতি খুব আগ্রহ। আমি সবসময় মাছ ধরি এবং আমার মাছ ধরার পদ্ধতিটা হচ্ছে ছিপ দিয়ে। তো আমি জানি যে কীভাবে মাছ ধরতে হয়, কেঁচো দিয়ে, মাছের খাবার দিয়ে, মাছকে ডেকে কীভাবে মাছ ধরতে, এগুলো আমি সবসময় জানি। ছোটোবেলা থেকে এটা হয়ে গেছে আমার মধ্যে। তো একবার ঘটনাটা যেখান থেকে শুরু, আমি সেটা বলবো, এটা ওই ঘটনাটা উল্লেখ না করলেই নয়। একবার আমার বাবা একজন সরকারি কর্মচারী, সরকারি অফিসার ছিলেন। তো উনি ঢাকার বাইরে পোস্টিং ছিল। তো আমরাও গেছি। আমি সাঁতার জানি না, ঠিক সাঁতার জানিই না। তো আমরা গেছি। পরে আমি ওইখানে একটা পুকুর ছিল, আমরা যেই বাড়িতে ছিলাম ওই বাড়িটা মল্লিক সাহেবের বাড়ি ছিল এবং একটা বিরাট বড় একটা মজগুনি পুকুর ছিল। তো আমি একদিন ওইখানে একটা আম গাছের নিচে বসে একাই স্কুল থেকে ফিরে একা মাছ ধরছি। ছোট ছোট পুঁটি মাছ উঠে, তো আমি কেঁচো দিয়ে মাছ ধরতেছিলাম। হঠাৎ করে একটা বিশাল টান আমি অনুভব করলাম এবং অনেক ছিপ ধরে রাখতে চাইছি যে ছিপ আটকে মাছটাকে তুলে ফেলবো, কিন্তু না, মাছটা আমাকে নিয়ে পুরো আমি ধাপাস করে পানির মধ্যে পড়লাম। তার কিছুক্ষণ পরে আমি বুঝতেছি আমি পানি খাচ্ছি, পানি খেয়ে হাত পাও ছুটতেছি চারিদিকে বাঁচার জন্য, কিন্তু না, পানির নিচে, পায়ের নিচে কিছু পাচ্ছি না এবং আমার বুক ধকধক করতেছিল এবং একসময় আর কোনো কিছু মনে নাই, আশেপাশে কেউ ছিলও না যে আমাকে বাঁচাবে। তো কিছুক্ষণ পরে আমি চোখ খুলে যখন তাকালাম, কতক্ষণ পরে আমি ঠিক জানি না, চোখ খুলে তাকালাম, দেখলাম যে আমি ওই আম গাছটার নিচে শুয়ে আছি, আমার ছিপটা পানিতে মধ্যে ভাসতেছে এবং আমাকে কে বাঁচালো, কিভাবে আমি ওইখানে উঠলাম, এটা আমার কাছে এক বিশাল রহস্য। যাই হোক, আমি এবার মূল ঘটনায় চলে আসি। আমার ছোটোবেলার সেই মাছ ধরার নেশা কিন্তু এখনও কাটে নাই। আমি কিন্তু তারপরে বড় হয়েছি, বিভিন্ন জায়গায় যখনই যেই পুকুরে গিয়েছি মাছ ধরেছি এবং সাঁতারটা শিখে নিয়েছি বিধায় আমার কোনো ভয় ছিল না, ভয়টা চলে গেছিলো। তো আমি বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করতাম, যেমন ওই যেখানে টিকিট কেটে মাছ ধরার একটা সিস্টেম আছে। তো আমি 2টা টিকিট সবসময় কাটতাম সব জায়গাতে। এবং আমার কিছু বন্ধুবান্ধবও 2টা গেছে যারা মাছ ধরতে পছন্দ করে। দেখা গেলো উইকেন্ডে আমরা ঢাকার বাইরে চলে যাই, বিভিন্ন জায়গাতে চলে যাই, কখনো নিজেদের গাড়ি অথবা অফিসের গাড়ি ব্যবহার করি। তো অফিসের গাড়ি যখন ব্যবহার করায় মতি মিয়া যে নামে এক ড্রাইভার ছিল, সে সবসময় সেও মাছ ধরতে পছন্দ করতো। সে আমার সাথে প্রতি শুক্রবারে তাকে খবর দিলেই হতো, আর অফিস থেকে পারমিশন নিলেই হতো যে গাড়িটা আমি শুক্রবার নিয়ে যাচ্ছি, এটা জানতো সবাই। তো একবার খবর আসলো যে আমার এক বন্ধু ফ্রেন্ড খবর দিল যে বুলতা নামের একটা দিঘি আছে বুলতা এলাকায়, এটা ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ের পাশে পড়ে আর কি। তো আমি খবর পেয়ে বললাম যে ঠিক আছে, টিকিট করো। বৃহস্পতিবার তাকে কনফার্ম করলাম। ও বললো যে আমি টিকিট কেটে রাখছি, 2টা কাটি, হ্যাঁ 2টাই 2জনে করবো। আমি বললাম তোমার জন্য কাটবা না আলাদা? কয় না, আমি 2টা কাটি, তুমি আসো। আমি বললাম যে ঠিক আছে, তাহলে কাটো, কনফার্ম করো। ও আমাকে রাতেও ফোন দিয়ে বললো যে কনফার্ম, কালকে 2টা টিকিট কেটে রাখছি, টিকিট তুমি এখানে আইসা তোমার নাম বললেই হবে, আর আমি তো থাকবোই। তাও ঠিক আছে, আমি মতি মেয়েরা ফোন করলাম, মতি কালকে সকালে চলে আসো, 6টার মধ্যে চলে আসবা বাসায়, তোমরা রওনা দিব মাছ ধরার। ও মতি খুব খুশি, মাছ ধরার কথা শুনলে মতি সবসময় খুশি হয়, আর এর জন্য ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। তো মতি 6টার জায়গাতে সেদিন ও আর 6টার সময় আসতে পারে না, 8টা সাড়ে 8টার দিকে আসছে। আর আমি বললাম যে মতি তুমি এত দেরি করলা? বলে স্যার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমিও দেখলাম যে কয়েকবার বারান্দায় বের হয়ে দেখছি যে বৃষ্টি হচ্ছে, আর মতি মেয়েরা ফোন দিতেছিলাম। ওর বাসায় একটা ফোন আছে, সেটা তখন তার মোবাইলের সিস্টেমটা ছিল না। তো মতির বাসায় ফোন ছিল, ওকে আবার ডাইকা দিতে হইতো। তো 2-1বার ওকে ডাইকা দেওয়ার পরে 3য়বার এসে বললো যে মতি বাসায় নেই। তখন আমি কনফার্ম বললাম যে মতি মনে হয় চলে আসতেছে। তো 8টা সাড়ে 8টার দিকে আমাকে নিচে এসে খবর দিল যে স্যার আসছে। আমার দারোয়ান এসে যখন বললো যে স্যার মতি মেয়ে আসছে, তখন আমি রেডি হয়েছিলাম, নেমে গেলাম। ঢাকা সিলেট হাইওয়ে ধরে আমরা যখন ওই বুলতা নামক এলাকাটায় পৌঁছলাম, তখন প্রায় 11টা হয়ে গেছে। বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কোনো থামার নামগন্ধ নেই। আমি যে দেখলাম যে বিশাল বড় একটা দিঘি, ওইটা বুলতা দিঘি নামে ওইখানে পরিচিত। তো দিঘিটা দেখে আমার ভালো লাগছে। আমি বললাম যে এখানে মাছ আছে, হ্যাঁ এখানে মাছ পাওয়া যাবে, মাছের গন্ধ যেন আমি পাচ্ছিলাম। তো আমি আমার যেইসব খাবারটা মাছের জন্য যেসব জিনিসপত্র নিয়ে আসছিলাম, সেগুলো নিয়ে আমি ওইখানে যারা ছিলেন তাদের একজনকে জিজ্ঞেস করাই বললো যে আপনার জন্য এইখানে একটা চকি রাখা আছে, এইখানে আপনি মাছ ধরেন। তো জায়গাটাও আমার বেশ ভালো লাগলো, যে একটু ছায়ার মধ্যে একটা পাশে একটা গাছ আছে, করই গাছ, বিশাল করই গাছ ওইখানে। তো আমি ওইটার নিচে আমার চকিটা পাতা, তো আমি ওইটার মধ্যে বসে আমি মাছ করলাম। আমি খুঁজলাম যে আমার বন্ধুটা আসার কথা, ওরে দেখলাম যে উনি কই
খবর নিয়ে দেখলাম যে ও আসতেছে না, ও তখন আর ওইখানে ফোন দেওয়ার সিস্টেম নাই। তখন আমি আমার মতো মাছ ধরতে পারলাম। তো ঘন্টা 2-1-এর মধ্যে মাছ ধরা তো একটা ধৈর্যের ব্যাপার। 2 ঘন্টা 2.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, কোনো মাছ পাইনি। আমি এর মধ্যে চার দিয়েছি, ওই যে বিভিন্ন জিনিস একত্র করে ফেললে মাছ ওইটার গন্ধে চলে আসে। তো একবারের জায়গায় 2বার চার দিয়েছি। তো ঠিক ঘন্টা 2-2.5 পরে আমি যখন আমার বড়শিতে প্রথম টানটা অনুভব করলাম এবং বিশাল এক মাছ উঠলো। সেটা হলো প্রায় 7.5 কেজির একটা সিঁদুর রুই বলে। তো এটা একদম লাল টকটক একটা রুই, হ্যাঁ, এবং 7.5 কেজি। আমরা ওইখানে মাপছি, মাছটার ওজন 7.5 কেজি ছিল। আমি তো খুশি তার বাঁচি না, মাছটাকে উপরে তুলে তারপরে মাছ যখন ধরলাম, মাছের নেশা পেয়ে গেছে আমার, এবং 1 কেজি 1.5 কেজি 2 কেজি বিভিন্ন সাইজের মাছ উঠতেছে। আমি খুশি একেবারে 5টা 5:30, এবং সবার শেষে মনে হয় আমিই ছিলাম যে ছিপ গুছিয়েছি মাছ ধরা থেকে। তারপর ওইখানে বুলতা বাজারে গেলাম। বুলতা বাজারে যাই মতি মিয়া আমি চা খাইলাম। চাটা খেয়ে তখন মতিরে বললাম যে মতি চলো রওনা দেওয়া যায়। তো সন্ধ্যা হয়ে গেছে, নামাজ ওইখানে হয়ে গেছে। তো সন্ধ্যার পরে আমরা রওনা দিচ্ছি। তো সারাদিনে যেহেতু মাছ ধরার পরিশ্রম গেছে, মাছগুলোকে গাড়ির পিছনে রেখে আমরা ঢাকার দিকে রওনা হয়ে গেছি। তো আমার পিছনের সিটে মতি মিয়ার পিছনে, আমরা একটা মাইক্রোবাসে ছিলাম, তো মতি মিয়ার পিছনের সিটটাতে আমি বসে চোখ বন্ধ করে দিছি এবং একটু তন্দ্রায় চলে গেছি। তো মতিকে বললাম যে মতি সাবধানে গাড়ি চালাও, দেখো বৃষ্টি হচ্ছে, গাড়ি যেন আবার বাইরে নিয়ে যাও। বললো যে স্যার আপনি নিশ্চিন্ত ঘুমান, আপনার ঘুম বাসায় যায় ভাঙবে। তো যেহেতু মাছ ধরা হয়েছে, আমার মনটার মধ্যে একটা প্রশান্তি চলে আসছে। যারা মাছ ধরেন তারা জানেন যে মাছ ধরা পড়লে কীরকম প্রশান্তি লাগে। তো আমি সেই পুরোপুরি প্রশান্তির মধ্যে ডুবে গিয়ে আমার চোখটা একটু বন্ধ করে দিচ্ছি, তন্দ্রা চলে আসছে। হঠাৎ করে দেখলাম যে গাড়িটা থেমে গেল এবং মতি মিয়া কাকে বলতেছে সর, এই সর, সামনে থেকে সর সর, এরকম করে চিৎকার করে উঠছে। তো আমি বললাম মতি কী হয়েছে? প্রথমে মতি আমার কথার কোনো রিয়াক্ট করলো না। তার দ্বিতীয়বার আমি বললাম যে মতি কী হয়েছে তোমার? একটু ঝুঁকা ওর দিকেই বললাম কী হয়েছে কি? বলে স্যার দেখেন কে সামনে দাঁড়ায় আছে। আমি বললাম সামনে দাঁড়ায় আছে কে মানে? আমি প্রথমে সামনে তাকায় কিছু দেখি নাই, কারণ ফ্লাইট লাইট চলতেছে, গাড়িটা থাইমা আছে, হ্যাঁ, গড় করতেছে গাড়ি। তো মতি বললো স্যার বাম পাশে দেখেন। তখন আমি হাতের বাম পাশে দেখালাম, দেখলাম যে সামনের যে ফ্লাইট লাইটটা আছে, লাইটটার ঠিক পাশেই একজন দাঁড়ায় আছে, কেউ একজন দাঁড়ায় আছে গাড়িটা ঘেঁষা, এমনভাবে দাঁড়ায় আছে যে গাড়িটাকে টান দিলে তার উপর দিয়ে গাড়ি যেতে হবে। তখন আমি বললাম যে কী সমস্যা কী? তখন মতি বললো স্যার আমি সরতে বলতেছি স্যার, আমি কিন্তু গাড়ি তার উপর দিয়ে নিয়ে যাবো। আমি বললাম মতি তুমি থামো, অস্থির হয় না, দেখি আমি গাড়ির গ্লাস নামাইছি, বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টিটা একটু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তখন আমি বললাম যে মাথাটা বের করে বললাম কি আপনার সমস্যাটা কি, আপনি গাড়ির সামনে কেন দাঁড়াইছেন? আমার হঠাৎ তখন একটা চিন্তা হয়েছে যে হয়তো কোনো গরিব মানুষ টাকা পয়সার জন্য গাড়ির সামনে দাঁড়ায় পড়ে গেছে বা এরকম কিছু। কিন্তু ওনার দিকে তাকায় আমার জানি শরীরটা কীরকম করে উঠলো, আমি একটু নিজেকে ঠিক বুঝাইতে পারবো না। এখনও যখন বলি আমার শরীর কাটা দিয়ে উঠে, যে সেটা ঠিক তার চোখের দৃষ্টিটা, বিশেষ করে তার চোখের দৃষ্টিটা ঠিক নর্মাল না। মানে যারা ন্যাশনাল জিওগ্রাফিতে যে পশু পাখির অনুষ্ঠান দেখেন, তারা যদি যে বুনো লায়নগুলোর মানে সিংহের চোখ দেখেন, ঠিক এরকম দুইটা চোখ যেন তার মধ্যে বসায় ছিল, চাপাটা একটু ভিতরের দিকে ঢুকানো, থুতনিটা একটু বের হয়ে আছে, লম্বা একটা শেপ, না পুরুষ না মহিলা, এরকম মাঝামাঝি কিছু একটা, যেন একটু চুলগুলো বড় বড় দেখলে মনে হয় যে মহিলা, শরীরটা দেখলে মনে হয় মহিলা, কিন্তু মুখের দিকে তাকাইলে মনে হয় না যে উনি কোনো মহিলা বা অন্য কিছু, বা উনি একজন মহিলা, এটা বোঝা যায় না। তো আমি তাকানোর সাথে সাথে উনি আমার কাছাকাছি চলে আসে, গ্লাসের কাছে এসে বললে দে। এখন আমি বেশ চমকে উঠছি যে কী দিব? বললো যে তোর কাছে যা আছে দে। এখন আমি বললাম যে আপনার কি টাকা পয়সা দরকার, কিছু টাকা পয়সা দিব? হইতে পারে না এরকম যে গ্রামের মানুষ কিছু টাকা পয়সা যাচ্ছে ক্ষুধার্ত। সে বললো যে না তুই দে। তখন আমরা যারা মাছ ধরি তারা একটা জিনিস খুব ভালোভাবে জানি যে এই ধরনের অপার্থিব কোনো অনেক ঘটনা ঘটে অনেকের জীবনে, যে হঠাৎ করে কোনো অশরীরী বা অন্য কিছু সামনে এসে দাঁড়ায় মাছ চায়। তো আমার প্রথমেই আমার ভিতরে কে জানি বলে উঠলো যে এটা কি সেই ধরনের কিছু? আমি বললাম যে আপনি কি চাচ্ছেন বলেন। তো বললো তোর কাছে যা আছে তুই দে। এবার বেশ রাগাম্বিত স্বর এবং অস্থির হয়ে গেছে, তার মধ্যে বোঝা যাচ্ছে যে চোখ দুটা মনে হচ্ছে বের হয়ে যাবে। আমার জানি কি হলো ভিতরে, আমি গাড়ি দরজা টান দিয়ে গাড়ি খুলে ফেললাম। আমার মনে হলো যে মাছ চাচ্ছে। তাহলে আমাকে মতি মিয়া বলতেছে স্যার বের হবেন না, স্যার বের হবেন না, স্যার বের হবেন না, গাড়ি থেকে বের হবেন না। আমি মতি মিয়ার কথা সম্পূর্ণ উপেক্ষা করে পিছনে চলে গেলাম। পিছনে যে ক্যারিয়ার ওপেন করছি, ক্যারিয়ার ওপেন করে মাছের সামনেই মাছের যে মাছটা নিয়ে আসতেছিলাম, যে পলিথিন ব্যাগের ভিতরে মাছ ছিল, তার সেই পলিথিনের ব্যাগটা আবার একটা চটের ব্যাগের ভিতরে
ঢুকানো। তো আমি প্রথমে চটের ব্যাগটা যে মুখটা যে বাঁধা দড়ি দিয়ে সেটা খুললাম এবং পলিথিনের ব্যাগটার ভিতরে যখন হাত দিছি তখন আমার প্রথমেই হাতটা পড়ছিল যে সেই যে 7.5 কেজির যে বড় আপনার সিঁদুর রুইটা নিয়ে আসতেছিলাম সেটার উপরে। এবং এত বড় একটা মাছ যখন হাতে পড়লো আমার কেন মনে হলো যেন আমি এই মাছটাই দেবো, কিন্তু এত বড় একটা মাছ অন্যকে দিয়ে দেওয়া কিন্তু সহজ ব্যাপার না। যারা মাছ ধরেন তারা জানেন যে যেটা একটা বিশাল বড় একটা হার্ট হইতে হবে এদের। আমার প্রথমেই তখনই মনে হয়েছে যে এই মাছটা আমি দিয়ে দেবো। তখন আমি মাছটা নিয়ে যেই ঘুরতে যাব পিছন ফিরছি আর দেখি ওই ঠিক আমার পাশে ওইটা এসে দাঁড়ায় রয়েছে। এত কাছে এত ক্লোজ, আমি পুরো এখনও যে বলতেছি আমার পুরো শরীর একটা ঝিম একটা ভাব হয়ে গেছে, মাথার চুলগুলো মনে হচ্ছে দাঁড়ায় গেছে এই বৃষ্টির মধ্যেও। বৃষ্টি যে হচ্ছে সেগুলো কোনো খেয়াল নেই আমার। তো আমি ওনাকে পিছনে দিকে নিজেকে সামলায় বললাম নেন। হ্যাঁ, দেখলাম ও কিছু বলে না, দাঁড়ায় আছে। আমি আবারও বললাম যে নেন, এইটা আপনি নেন। এবার বললো উনি আমাকে বললো লাগবে না, রেখে দে। আমি বললাম যে লাগবে না মানে? বললো যে লাগবে না, রাখ ভিতরে রাখ। কারণ আমি ওনার দিকে তাকায় আসি, এরকম দেখলাম যে আমার হাতটা যেন অটোমেটিকলি মাছের ওই ব্যাগের ভিতরে ঢুকে যাচ্ছে। তো আমি এদিকে একটু তাকাইছি, দেখলাম যে মাছের ভিতরে ব্যাগের ভিতরে আমার হাতটা ঢুকে গেছে। এখন তারপর যখন আমার পিছনে তাকাইছি দেখি পিছনে কেউ নেই। আমি দৌড়ায় মতি মিয়ার কাছে গেলাম, ওই পিছনের ক্যারিয়ারটা খোলা, আমি ব্যাগটা ওই রেখে দৌড়িয়ে, ও তো মতি তো ওই সামনের সিটে বসে আছে, ড্রাইভিং সিটে। আমার মতি তুমি কাউকে দেখছো এদিকে যেতে? না স্যার, কাউকে দেখিনি। তো মতির সাথে সাথে আমাকে বললেই আমি বললাম যে হঠাৎ করে কোথায় গেল? মতির সাথে সাথেই গাড়ি থেকে নেমে আসছে। ও নাইমা বললো স্যার আপনি গাড়িতে ওঠেন। গাড়িতে ও মতি একরকম আমাকে ওইখানে নিয়ে এসে আমি যেখান থেকে নামছিলাম ওই সিটে ও উঠাই দিল আমাকে, বললো স্যার উঠেন। ও কেরিয়ার বন্ধ করলো, তারপর বললো স্যার আর কোনো কিছু। আমি বললাম কী দেখলাম? মতি গাড়িতে উঠা গাড়ি চালু স্টার্ট করে দিচ্ছে, গ্লাসগুলো বন্ধ করে দিচ্ছে, তো গাড়ি চলতেছে। আমি বললাম মতি কী দেখলাম এটা? মতি কিছু একটা বলতে যাচ্ছিল, তারপর দেখলাম মতি চুপ হয়ে গেল। মতি বললো যে কোনো কথাই বলে না। এখন মতিকে আমি যতই প্রশ্ন করি যে মতি আমরা কি অপার্থিব কিছু দেখলাম, আমরা কি ওই ধরনের কিছু দেখলাম, এটা তো আর কি আমি বিশ্বাসও করতে পারতেছি না, কি দেখলাম? মতি কোনো কথাই বলে না। আমি আসলে মতির সাথে কথা বলতেছিলাম নিজের ভয়টা কাটানোর জন্য। তো মতি কোনো কথা বলে না। তো কাঁচপুর ব্রিজ অতিক্রম করলাম। মতিকে বললাম মতি গাড়ি সাবধানে চালাও। আমার ভয় হচ্ছিলো যে মতি না গাড়ি রাস্তার বাইরে ফেলে দেয়। তো মতিকে বলছি মতি তুমি গাড়ি সাবধানে চালাও। মতি গাড়ি সাবধানেই চালাতেছিল। কাঁচপুরের ব্রিজ যখন ক্রস করে আমরা এদিকে আসছি, তো তারপরে মতি মনে হলো যে ঝড়ের বেগে ঢাকার দিকে চলে আসতেছে গাড়ি। তো কিছুক্ষণ গাড়ি ও স্পিডটা অনেক বাড়ায় দেয়, আবার গাড়িটা কিছুক্ষণ কমায় দেয়, আস্তে আস্তে যায়। আমি বললাম যে মতি তুমি সাবধানে চালাও। ওকে যতই বলি ও আমার কোনো কথাই শুনতে পারে। আমি যে পিছনে বসে আছি এটা যেন মতির খেয়ালেই নেই। তারপরে যাই হোক আমার আর কোনো বিপদ হলো না, আমরা ঢাকায় চলে আসলাম। তো ঢাকার মানে যে যাত্রাবাড়িতে এসে, যাত্রাবাড়ি যারা ওইখানে যান সবসময় জানেন যে বাম পাশে একটা পেট্রোল পাম্প আছে। তো মতি গাড়িটাকে পেট্রোল পাম্পটাকে ভিতরে গাড়িটা নিয়ে ঢুকাই দিয়ে মতি গাড়ি থেকে নামে আসছে, আমিও গাড়ি থেকে নামছি। মতি আমাকে জড়ায় ধইরা পুরো হাউমাউ করে কাঁদতেছে, স্যার আজকে আমাদেরকে আল্লাহ বাঁচাইছে, আমাদেরকে ঢাকায় ফেরার কথা ছিল না। আমি বললাম যে মতি কি এরকম একটা মাছ চাইছে, মাছ দিয়ে দিছি, সব শেষ। মানে আমরা জানি যেটা চাই এরকম দিলে আর আপদ হয় না। হ্যাঁ, কোনো ঝামেলা ছিল না। কয় স্যার যাকে আপনি মাছ দিচ্ছেন সেই জিনিসটা আপনার পিছনের সিটে বসে আসছিল। আমরা যে ঢাকা পর্যন্ত আসছি স্যার, কাশপুরের আগ পর্যন্ত পুরোটাই আপনার পিছনে বসেছিল। আমি বললাম তুমি দেখলাম কেন? স্যার আমি ব্যাক মিররে দেখতেছি সে আপনার পিছনে বসে আছে এবং এক দৃষ্টিতে আমার সামনের দিকে তাকায় আছে এবং আপনারা দেখতেছে। আর আমারও শরীর কাটা দিয়ে উঠলো। মতি বলতেছে যে স্যার কাঁচপুরের ব্রিজের পরে তাকে কখনো দেখছি বসে আছে, কখনো দেখছি নাই। যখন দেখছি বসে আছে আমি গাড়ি আস্তে আস্তে চালাইছি, আর যখন দেখছি নাই স্যার আমি গাড়ি জোরে জোরে তার চালাইছি। তো স্যার আজকে আমাদেরকে আল্লাহ বাঁচাইছে। আল্লাহ যদি আমাদের সাথে না থাকতো তাহলে আমাদেরকে কেউ বাঁচাতে পারতো। তো এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা রহস্যময় ঘটনা। তো এই ঘটনার পরে আর কি পরবর্তীতে যে ঘটনাটা ঘটছে সেটা এটার সাথে অনেকটা লিঙ্ক আছে, আমি লিঙ্ক পাই। আমি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানিতে আইটি ডিপার্টমেন্টের হেড। তো আমি আমার যে চেম্বার আছে, আমি যে ওখানে যে বসি, তো আমার একটা যে পিয়ন, আমার পিয়ন হিসাবে ব্যক্তিগত পিয়ন হিসাবে কাজ করে। তো ওর নাম মহামিনুল। ওর নামটা উল্লেখ করলাম এই কারণে, আমরা যে কারণ বাজারে জালালাবাদ ভবনে বসি। তো জালালাবাদ ভবনের আমরা 4র্থ তলা এবং 5ম তলাটা আমাদের অফিস। তো ও রাতেবেলা ওই ইয়াতে ঘুমায়,
আমাদের 5ম তলায় ঘুমায়। 5ম তলার অফিসটা এখনও ডেকোরেশন কমপ্লিট হয় নাই, ইন্টেরিয়র কাজ চলতেছে। তো ও একদিন আইসা আমাকে বললো যে স্যার আমি তো উপরে ঘুমাই, আমার একটু ভয় লাগে। আমি বললাম যে কী ব্যাপার, কেন ভয় লাগে? কয় স্যার ওই যে আমাদের পাশে যে বিল্ডিং, রাস্তার ঠিক অপোজিটে একটা বিল্ডিং আছে, সেখানে ওই যে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের একটা শাখা আছে। তো বললো ওইটার উপরে খালি চারিদিকে দেয়াল তুলে ছাদটা করে রাখছে, ওইখানেও কাজ চলতেছে। বললো স্যার আমি তো আমাদের উপরে তলায় ঘুমাই, তো স্যার হঠাৎ করে রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে, আমি ওই দেয়ালের দিকে তাকাইলাম, দেখলাম যে ছাদের উপরে জানি কে হাঁটতেছে, ওই বিল্ডিংয়ের ভিতরে কে হাঁটতেছে। এবং হাঁটতে হাঁটতে স্যার ঠিক আমাদের যে সামনে ওই বিল্ডিংটা থেকে বের হয়ে গেল, শূন্যের মধ্যে সে হাঁটতে হাঁটতে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসটা ক্রস করে চলে গেল। তারপরে স্যার আমি কিছু দেখলাম না। আমি বললাম কেমন দেখতে? তো আমি যেই জিনিসটাকে দেখছি মহামিনুলের বর্ণনাটা হুবহু এক। তো আমি ওর বর্ণনাটা শুনে আবার চমকাই গেছি যে এখন আমি এইখানে আছি, মানে জালালাবাদ ভবনের কথা বলতেছি, যে আমি যে অফিসটার পিছন দিয়ে ওই বিল্ডিংটা দেখা যায়, একদম আমার জানলাটা গ্লাস, বড় গ্লাসটার পিছন দিয়ে দেখা যায় যে একটা পুরো ওই বিল্ডিংটা দেখা যায়। এখন আমি মহামিনুলের ভয়ে বর্ণনা শুনে চমকে উঠলাম এই কারণে যে ওইটাকে আমাকে ফলো করছে এখনও। আমি কিন্তু মাছ ধরা ওই ঘটনার পরে অনেক কমিয়ে দিয়েছি, এখন সহজে মাছ ধরতে যাই না। যাই হোক, এটাই আমার জীবনে একটা ঘটে যাওয়া বিশাল রহস্যময় ঘটনা। যারা সবাই শুনছেন তাদের জন্যই আর কি জিনিসটা, যে 18 নম্বর রোড বরানীতে এখন কিন্তু প্রচুর কনস্ট্রাকশন চলছে, নতুন বাসার কনস্ট্রাকশন। সব বাসাগুলো এখানে ছোট ছোট বাসা ছিল আগে, ডুপ্লেক্সেস উইথ সাম স্পেস ইন ফ্রন্ট, বা কিছু বেশ বড় বড়ই বাসা ছিল, সেগুলো ভেঙে ঠেঙে আবার নতুন করে মাল্টি স্টোরেড বিল্ডিংস হচ্ছে। অ্যাট এ টাইম মনে হয়, অ্যাট দিস মোমেন্ট মনে হয় 4 থেকে 5টা কনস্ট্রাকশন চলছে। এই যে কনস্ট্রাকশনটা, এইটা আমার বাসার একদম অপোজিটে। ও কনস্ট্রাকশনের কথা বলে দিলাম, আচ্ছা ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, গল্পটা অনেকটা ওখান থেকেই তো শুরু হয়। এনিওয়েজ, নভেম্বর মাসের আপনার তখন এইটা হচ্ছে 3rd উইক, 2nd উইক পাস করে গেছে 3rd উইকে। এবং জিনিসটা যেটা হয় হচ্ছে যে আমার ওয়াইফ প্রথমে কিছু কমপ্লেন করা শুরু করে, এবং ও বলে যে আই সি পিপল ওয়াকিং ইন দ্য হাউস। আমি 6 বছরই বাসায় আসি রাসেল, এবং 6 বছরে হ্যাঁ মাঝে মধ্যে একটুখানি গা ছমছম করে। তার কারণ হচ্ছে গিয়ে বাসার সামনে একখানা বিশাল বড় একটা পুরানো গাছ আছে। আচ্ছা, আমি আরেকটা ক্লু দিলাম আর কি। হ্যাঁ, পুরানো একটা গাছ আছে, এবং ওই গাছ ওই রকম ওই রাস্তার উপরেই একটাই। এখনও মানুষজন চিন্তা ভাবনা করবে কোন বাসাটা, বাট ডাজন্ট ম্যাটার, বাট পিপল আর গেটিং ক্লোজ আর কি। এনিওয়েজ, এই গাছটা একবার না হঠাৎ মারা গেল। আচ্ছা, তারপরে আবার মানে শুরু হলো আর কি গ্রোথ, আবার কিছু জায়গা থেকে লিভস বেরোনো শুরু হলো। মজার জিনিসটা হচ্ছে গিয়ে যে ভালো কিছু বলি, সবসময় তো খারাপ জিনিস বলা উচিত না। ভালো কিছু হচ্ছে গিয়ে এই গাছে যে কত বিভিন্ন রকমের পাখি আসে, আমি কী বলবো, কত সুন্দর রঙিন পাখি যেগুলোর নামও জানি না। এবং সবার তো বাসার চারিপাশে কাক থাকে, আমার বাসার গাছের সামনে প্যারট স্মৃতি মতন তোতা পাখি। এই তোতা পাখিরা গাছে থাকে, অপোজিট বিল্ডিংটাতে থাকে। হ্যাঁ, তারা ঘুরে বেড়ায়, মানে জাস্ট ইমাজিন সকালবেলায় লোকজন কাকের আওয়াজ শুনে ওঠে। আমি তোতা পাখি, উড পেকার, আরও যে কত মানে পাখি দেখি, ইনক্লুডিং একটা রেভেন আছে, দারকাক। এই দারকাকটার ডানার উপরে সাদা সিলভার ফেদার্স আছে। আনাদার থিং, যেটা মানে মাঝে মধ্যে খুব রেয়ার একটা জিনিস। তো এই গাছটা সূত্রে আমার ওয়াইফের সাথে মাঝে মধ্যেই এই ওর একটু ভয় লাগে। এই গাছটা এখানে একদম আমার বারান্দার উপরে গাছটা, এইটা নিয়ে মাঝে মধ্যেই কথাবার্তা হয় সব কিছু। হ্যাঁ, ভয় ঠয় লাগে থাকে। তো এই যে নভেম্বরের এই 3rd উইকের সময়টা, মানে ইউজুয়ালি ও কিন্তু এত কমপ্লেন করে না, বাট হঠাৎ আমাকে বলতে থাকে আর কি যে আই সি পিপল ওয়াকিং, আই সি শ্যাডোজ পাসিং। এখন ঘটনাটা হচ্ছে কি যে আমার বাসায় অনেক গ্লাস আছে, প্রচুর রিফ্লেকটিভ সারফেসেসও আছে কিছু। এখন হতেই পারে যে পাশের বাসায় কিছু একটা মুভমেন্ট মাইট জাস্ট গেট রিফ্লেক্টেড, উইন্ডোজ আর অলসো ভেরি লং অ্যান্ড বিগ, তো কিছু মাইট গেট রিফ্লেক্টেড। আমি এইসব বলি ওকে। কেন বলি তার কারণ হচ্ছে গিয়ে ভেরি সিম্পল, যে দুপুরবেলা 2টার পরের থেকে টিল আই কাম ব্যাক হোম, she stays alone. Because although we go out early in the morning together, but she stays alone in that house. এবং এই জন্যে আমি ইচ্ছা করে আর কি বেশি কিছু কথা বাড়াই না। তারপরে আরেকটা কথা আমাকে তখন বারবার বলতে শুরু করলো যে তোমার স্টাডি রুমের মধ্যে আই সি সামথিং মুভিং। কারণ আমার লিভিং রুমে কাউচে বসলে একটা কোনায় আমার স্টাডি রুমটা সোজা দেখা যায়,
এবং ও বারবার বলে, আই সি সামথিং মুভিং ইন ইউর স্টাডি রুম ওভারলুকস দ্যাট এরিয়া, মাইন্ড ইউ। একদম, হ্যাঁ। তো এনিওয়েজ আমি এইসব নিয়ে ইচ্ছা করে পাত্তা দিই না। তারপরে তো একদিন অ্যাপ নিয়ে খেলতে খেলতে হঠাৎ আমার ইএমএফ রিডার হঠাৎ আউট অফ দ্য ব্লু মুন, হ্যাঁ, বাজতে শুরু করলো। আজকে তো আমি তোমাকে দেখাইলাম যে ইএমএফ রিডার বিভিন্ন কারণে বাজতে পারে, হ্যাঁ। আমি ওটাকে ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন ভেবেই ধরে রেখেছি, কিন্তু ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশনের তো একটা লিমিট থাকে, নট ইন দ্য মিডল অফ দ্য রুম, নট ওয়েন থিংস আর এভরিথিং ইজ ফাইন অ্যান্ড ওকে, হ্যাঁ। তো সব কিছু হচ্ছে। নেক্সট শুরু হলো কুকুরের উৎপাত। এই রোডের ওপরে বিলিভ মি রাসেল, তুমি এখনও যদি যাও, ইউ নো এভরিথিং, তুমি যদি এখনও যাও তুমি দেখবা ওদের চারিপাশে কোনো কুকুর নেই, বিকজ ইটস আ প্রিটি বিজি রোড, ইটস আ কানেক্টিং রোড, হ্যাঁ, কানেক্টিং বনানী টু গুলশান। এই রোডে কোনো কুকুর টুকুর কিচ্ছু নাই। এই হঠাৎ তখন আসা শুরু হলো কুকুর, এবং কুকুরের কান্না, নট বার্কিং, হ্যাঁ, কি কুকুর ঘেউ ঘেউ করছে না, বাট এই কুকুর কাঁদছে, হাউলিং। কোনো ফুল মুনেরও টাইম না, কোনো সাইকেলেও কিছু না, এত হাউলিং কেন? রাত 2টা-3টার সময় আমরা বারান্দায় গিয়েছি দেখার জন্য যে কী কারণে চোর, মানে চোরের ভয়টা তো প্রথম আসে যে চোর ছাচোর কিছু আসলো নাকি, হ্যাঁ। বারান্দা তো খোলা বারান্দা, এরকম গ্রিল নেই তো বারান্দার মধ্যে, খোলা বারান্দা, কেউ যদি উঠে পড়ে, সামথিং লাইক দ্যাট, চোর ছাচোর কিছু একটা হবে না, নাথিং লাইক দ্যাট। আমি খালি দেখি কুকুরটা দৌড়ায়, এদিক থেকে একবার ওদিক যায়, ওদিক থেকে একবার এদিক যায়। ঠিক তখন আমার প্রথম চোখটা পড়লো আসল জায়গাতে, এবং আমি তাকায় থাকি ওটার দিকে। তখন আমি চুপ, তখন আমি কিছু বলি নাই। কিন্তু আমার না আস্তে আস্তে করে এখানে বহুকাল আগে সিমিলার একটা ঘটনা ঘটেছিল আমার কলকাতাতে, তাই জন্য আমার না হঠাৎ মাথায় জিনিসটা আসে। আমি চুপচাপ অবজার্ভ করতে থাকি যে এটা কী হচ্ছে, আমি অবজার্ভ করতে থাকি। খুব ভালো কথা। এই সেই উইকের মধ্যেই একদিন আমার এক ছোটো ভাই বন্ধু নিউলি ম্যারিড ওয়াইফকে নিয়ে আসলো রাত্রেবেলা 11টার সময় আড্ডা মারতে। খুব ভালো কথা। আমরা ডিনার করে টোরে লিভিং রুমে বসে আড্ডা মারছি। এই সময় ওর বউ হঠাৎ ভীষণ ভয় পেয়ে গেল। কেন? সে ভীষণ শিওর সে কিছু একটা দেখেছে আমার রুমের মধ্যে, স্টাডি রুমের মধ্যে কিছু একটা, সামথিং ওয়াজ মুভিং। সে তো সুরা টুরা পড়ে টোরে এক একটা কাণ্ড করলো, ভীষণ ভয় পেয়ে গেল। হ্যাঁ, এখনই বাসায় যাব, এখনই বাড়িতে যাব, তাড়াতাড়ি করে ওদেরকে মানে আমরা ইয়ে করে দিলাম আর কি, যে ভাই যাও, অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, একা আফটার অল ওদেরকে ড্রাইভ করে যেতে হবে, তাই যাও তোমরা তাড়াতাড়ি করে, ডোন্ট ওয়ারি, কিছু করো না, সুরা করতে যেও, হ্যাঁ, মনে সাহস যোগবে, আর যাই হোক কি না হোক। তো এই যে সব ইনসিডেন্টগুলো ঘটছে এক এক করে, সেদিন কিন্তু মানে আমার ওয়াইফ তখন বেশ স্কেয়ার্ড আর কি, স্বাভাবিক, হ্যাঁ। এবং তখনও এক এক করে বলতে শুরু করলো আমাকে যে দেখো তুমি তো থাকো না, আমি মাঝে মধ্যে অনেক সাউন্ড পাই, তুমি আগে এগুলো পেতে? বললাম না, আমরা 1.5 বছর তো এই বাসায় আছি, আমি 1.5 বছর তো কোনো এরকম সাউন্ড কিচ্ছু পাইনি। 1.5 বছর এভরিথিং ওয়াজ ফাইন, জাস্ট নাও সামথিং ইজ হ্যাপেনিং, আই ডোন্ট নো হোয়াট। তো তারপরে পরের দিন আরেকটা ঘটনা ঘটলো, মানে এটা কিন্তু সিরিজ অফ ইভেন্টস ঘটে যাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ ম্যাসিভ ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন বাসার মধ্যে, ম্যাসিভ, এমন ম্যাসিভ যে আমার 5টা বাল্ব কাটলো সেদিন একসাথে 5টা বাল্ব আমার কাটলো। তার কারণ আমার ওয়াইফ যেটা করছে, সে কিন্তু সব লাইট জ্বালায় বাসায় বসে থাকে, সব লাইট জ্বালায় বসে থাকে বাসার মধ্যে। অন্ধকার, না না, আমি যখন একা থাকতাম এই বাসায়, আমি কিন্তু অন্ধকারে থাকতাম, পুরো একটা লাইট জ্বালায় থাকতাম সারা বাসায়, ওটাই আমার ভালো লাগতো। কিন্তু সব লাইট জ্বালায় থাকে এবং আমার চোখের সামনে বিশাল একটা ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন হলো, ফর অ্যাবসলিউটলি নো রিজন, বিকজ ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশনস এখানে হয় না, কোনো দিন হয় না, এবং এটা হলো আমার 5টা লাইট কাটলো সেদিন। তখন আমি বললাম ওকে আর কি যে কয়েকটা দিন দাও, আই থিঙ্ক আই হ্যাভ ফিগার্ড ইট আউট, হোয়াট এভারস হ্যাপেনিং আই হ্যাভ ফিগার্ড ইট আউট। বিলিভ মি রাসেল, ইন 7 days টাইম সব কিছু বন্ধ হয়ে গেল। কেন হচ্ছে গিয়ে তোমাকে আমি কনস্ট্রাকশনের কথাটা ভুল করে প্রথমে বলে ফেলেছিলাম। তখন ওখানে ডিগিং চলছিল, বাসাটা ডেমোলিশন হয়েছে, ওখানে যে একটা 3তলা বাসা ছিল ওইটা ডেমোলিশন হয়েছে, এবং ডিগ আপ করে ভিত বানানোর জন্য ডিগ আপ করে ওখান থেকে জিনিসপত্র মাটি বার করা হচ্ছিল। এখন ওইখানে কি আছে কি নাই আমি জানি না, আই অ্যাবসলিউটলি আই ডোন্ট নো, বাট থিংস ওয়ার ডাগ আপ। রাত্রিবেলায় কাজগুলো হতো, ডিগ আপ করা হতো এবং মাটিকে অন্য কোথায় নিয়ে যাওয়া হতো, আমি ঠিক জানি না, ট্রাকে করে চলে যেতাম। এবং এই 7 দিন যে এখানে ডিগিং হচ্ছিল, বিলিভ মি
বাসায় ভৌতিক কাণ্ড কারখানা করতে থাকে। আমার একটা কুকুর, আপনি বললেন এই প্রচুর কুকুরের হঠাৎ আগমন, এবং তারা যে এখন কোথায় চলে গেল আমি নিজেও জানি না। এখন কোনো কুকুর নেই, কিছু নেই, চুপচাপ নিশ্চুপ এরিয়া, একদম কমপ্লিটলি কোনো প্রবলেম নেই, কিচ্ছু না, জাস্ট হ্যাপি, একদম ফাইন। কোথায় যে সব চলে গেল আমি নিজে জানি না। আমার বারান্দার দরজাটা খুলে যেত মাঝে মধ্যে, ইটস রাউন্ড লক ভাই, এটাকে টেনে বন্ধ করা হয় এবং এটাকে ঘুরে খুলতে হবে। আমার একদিন রাত্রিবেলা হঠাৎ ঘুমিয়ে গেল, মশা, হ্যাঁ এরিয়ায় তো মশা কোথা থেকে আসলো। তারপরে আমি দেখি আমার দরজাটা খোলা বারান্দার। হাউ, আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই ভাই, হাউ ইট হ্যাপেন্ড। এই যে এত কমপ্লেন, এবং আমি শুধু বলছি না যে এটা আমার ওয়াইফ দেখেছে, বাট সামবডি এলস অলসো কেম এন্ড সেইং সামথিং হ্যাপেনিং ওভার দেয়ার। কিছু একটা বলতে পারি নাকি, এটা ছায়া, সামথিং কুইকলি মুভিং, একটা রিফ্লেকশন হঠাৎ। আমি অনেক র্যাশনালাইজ করার চেষ্টা করেছি, অনেক র্যাশনালাইজ করেছি, এবং অন পারপাস আমি র্যাশনালাইজ করেছি এগুলো, যাতে পরবর্তীতে ভয় ঠয় না হয়। তারপরে সত্যি কথা বলতে রাজার আমার এইসব জিনিসপত্র নিয়ে ভয় লাগে না, একদমই না। আমারও মাঝে মধ্যে ওই সেই কয়েকদিন আমারও মাঝে মধ্যে একটু হতো। মেবি এটা হতে পারে যে এত কথা হচ্ছে একটা জিনিস নিয়ে, এত কিছু হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম, ইট হ্যাপেন্স। বাট দেন আমি আর কি সবাইকে বলতে চাই যে এভরিথিং অ্যারাউন্ড ইউ দেয়ার ইজ সামথিং দ্যাট উই ডোন্ট নো অফ। অনেক কিছু ঘটে, অনেক কিছু হচ্ছে যেগুলো এক্সপ্লেনেবল না। তার মানে এই না যে আপনি সুপারস্টিশিয়াস, তার মানে এই না যে আপনি ভীতু। জিনিসপত্র হয়। আজকে আপনি যখন এই সিডিটা শুনছেন কানের মধ্যে হেডফোন দিয়ে, অথবা আপনার রুমের স্পিকার চালিয়ে, দিস ন্যাগিং ফিলিং দ্যাট ইউ হ্যাভ বিহাইন্ড ইউর ব্যাক, যেন ঘাড়ের ওখানে কি একখানা হচ্ছে। আপনি কি জানেন বা আপনি কি শিওরলি বলতে পারেন যে আপনার পর্দার পিছনে আপনার দিকে কেউ তাকিয়ে নেই? আপনি কি শিওরলি বলতে পারেন? ইট ওয়াজ ব্যাক ইন 1995-6 ঘটনা আর কি ওই সময়। তো ওখানে একটা জায়গা আছে নাম ডি ল্যান্ড সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে। অনেকে বলে ওখানে আপনার হেডলেস হর্সম্যান দেখা যায়। তো এই কথাটা আমি, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল রয় আর কি, আমরা একসাথে এই ঘোরাঘুরিগুলো করতাম আর কি, উই ওয়ার টিনস। তো আমি আর রয় প্ল্যান করি যে ডি ল্যান্ড একবার যাবো। তো যাওয়া হতো না আর কি, আমাদের ক্যাজুয়ালি হতো না। তো একদিন সকালবেলা হঠাৎ রয় বলে যে লেটস গো টু ডি ল্যান্ড টুডে। তাই মনে হচ্ছে চলো যাই ডি ল্যান্ড থেকে ঘুরে আসি, কী অবস্থা। সো হেডলেস হর্সম্যান মিথ ইউরোপে অনেক জায়গা আছে, আপনার আমেরিকাতেও কিছু জায়গায় প্রচলিত আছে, বাংলাদেশেও কিছু জায়গায় আছে কিন্তু হেডলেস হর্সম্যানের কথাটা। বিশেষ করে আছে যশোরের নড়াইল এলাকা একটা জায়গা আছে, সেখানে অনেকে বলে যে এখানে গলাকাটা সাহেব রাতের বেলা যায়, এবং সেই জায়গাও আমি দেখে এসেছি। এনিওয়ে, তো ডি ল্যান্ডে যখন যাওয়ার প্ল্যান হয়, ডি ল্যান্ডে আমরা গেলাম। ইট ওয়াজ নাইস, সব জায়গা খুব সুন্দর, পরিবেশ খুব সুন্দর, আপনার যাওয়ার পথে রাস্তাঘাট মানে আপনার স্পুকি কিছুই মনে হবে না। তো যখন আমরা পৌঁছলাম ওখানে, তখন অলরেডি দুপুর হয়ে গেছে, দুপুর বিকালের দিকে। তো আমরা ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ, ওখানে বসলাম, কারণ জিনিসগুলো ঘটে রাতে মানুষ বলে, অ্যান্ড ইট হ্যাজ টু বি এ ফুল মুন ছিল না। তো তারপরও জাস্ট দেখা যে কিছু দেখা যায় কিনা। তো ওখানে যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে একটা বাড়ি আছে, বাড়িটা অনেক পুরনো। ওই সময় একটা আপনার মানে একজন সাদা, মানে তিনি কিছু দাস ওখানে রাখতো আর কি, ওখানে ওইটা নিয়ে তার উনি মানে ওই দাসদেরকে ওখানে রাখতো, দাসদের আলাদা ক্যাম্প ছিল, এবং সে একটা মানে ভাইসরয় টাইপের ছিল ওই জায়গায়, মানে বেশ অর্থশালী লর্ড টাইপের একজন। তো সে নাকি ওখানে আপনার যে তার আন্ডারে যেসব দাসগুলো ছিল তাদেরকে নির্মম অত্যাচার করতো, এটা সেটা অনেক চাবুক মারতো, এই করতো সেই করতো, বিভিন্ন রকম অত্যাচার যা আমরা বইতে দেখি, ইতিহাসের বইতে এই ধরনের কাজ সে করতো। তো এরকম হয়ে এক সময় মানে আপনার দাসরা একটা বিদ্রোহ রচনা করে, তারা চিন্তা করে যে না মানে এইভাবে থাকবো না। তো ওরা যেটা করে, একদিন রাতের বেলা ওই লর্ডকে তারা ধরে মানে মেরে তার গলা কেটে ফেলে, তাকে ডিক্যাপিটেট করে দেয়, আর তার বাড়িঘর জ্বালিয়ে দেয়। এনিওয়ে, তো জ্বালিয়ে দেওয়ার পরে আসলে ওখানে ওইভাবে ওইটা অনেকদিন অ্যাবান্ডেন্ট থাকে, পরে আবার সম্পত্তিটা তার বংশধররা নেয়, রিইনকার্নেট করে প্রপার্টিটাকে। বাট ওইখানে ওই একটা মানে ব্যাপার চলে আসে যে অনেকেই দেখে রাতের বেলা যে বেশি করে আপনার ফুল মুনে যে ওই যে লর্ড সে ঘোড়ায় চেপে, তার গলা নাই, অ্যান্ড হি ক্লেমস ফর হিজ হেড, নিজের মাথা খোঁজে। তো এটা হচ্ছে মাথাটা খুঁজতেই সে বের হয়। এবং এইটা কিন্তু সব জায়গায় হেডলেস হর্সম্যানের যেখানেই মিথটা আছে সেটা এরকমই একই কথা বলে সবাই, যে হি ক্লেমস ফর হিজ হেড। সো ইটস সোর্ট অফ মানে এটা এক ধরনের কাইন্ড অফ ডিমন বা জিন বা হোয়াটএভার যাই বলেন, তার টাইপটাই এই আসলে। তো এনিওয়ে, তো আমরা যাই যে মানে খোঁজ খবর নেই, দু একজনের কাছে জিজ্ঞেস করি, তো অনেকে হাসাহাসি করে যায় এত বছর পরে তুমি কি খুঁজো, এখানে এরকম কিছু নাই। আবার কিছু মানুষ সুপারস্টিশিয়াস, তারা বলে যে হ্যাঁ আসলে এখানে গেছে, আমার অমুক দেখছিল। তো এনিওয়ে, আমরা খুঁজতে সেই বাড়িটা পাই।
তো ওইটা তখন মনে করেন যে বেশ পুরানো হয়ে গেছে এবং ওখানে কারো মানে প্রপার্টির একটা ওনারশিপও আছে এবং সে ওখানে নো ট্রেসপাস দিয়ে আটকায় রাখছে প্রপার্টিটা। তো আমি আর চিন্তা করি যে সন্ধ্যার পর ওখানে আমরা যাব, যে নো ট্রেসপাস এলাকায় থাকবো, যদিও ওইটা আইনত দণ্ডনীয়, বাট আপনাকে কিছু পেতে হলে যেতে হবে। তো আমরা 7-8টার দিকে ওখানে ঢুকে যে ওখানে বসি। তো বেশ ঠান্ডা ছিল আবহাওয়া তখন, আমরা বেশ একটু ঠান্ডা লাগতেছে, ওখানে বসে দেখি যে আশেপাশে আপনার অনেক সুগার কেন ফিল্ড, মানে আখের ক্ষেত আছে, তারপর আরেক সাইডে ভুট্টার ক্ষেত, কর্ন ফিল্ড। তো ওখানে আমরা হাঁটাহাঁটি করতে থাকি। এক সময় দেখা যাচ্ছে কোনো মানুষজন একদম নাই হয়ে যায়, কারণ পুরো আপনার ধুধু মানে জায়গাটা, কোনো মানুষজন নাই, রাস্তাঘাট একদম নির্জন, মানে মাটির রাস্তা, কিন্তু জায়গাটা আপনার না, মানে আপনার যে নর্মাল যে আমরা যে রাস্তা দেখি সেটাও না, কান্ট্রি রোড টাইপের। ওখান থেকে মনে করেন যে গাড়ি ঘোড়া আর কি চলাফেরা করে কোনো মতে আর কি। তো হেঁটে আমরা ওই বাসাটার কাছে যাই। যাওয়ার পর একটা মানে শীর্ষের অনুভূতি এমনি হতে থাকে, বিকজ আপনার অনেক রকম স্মৃতি মাথায় আসে যে সো মেনি থিংস আর অ্যাকচুয়ালি আপনার হ্যাভ ডান, এখানে অনেক কিছু হয়েছে, অনেক রকম কাহিনী, অনেক স্মৃতি বিজড়িত জায়গা। তো আমরা হাঁটতে যেখানে যাই, এক পর্যায়ে ওখানে যে নো ট্রেসপাসিং যে ফেন্সটা আছে ওইটাও আমরা ক্রস করে আমরা ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকে হাঁটতে থাকি। তো বাসার পাশেই কাছেই যেয়ে দেখি একটা গ্রেভইয়ার্ড, ওখানে আপনার কবরস্থান। তো কবরস্থানে যেয়ে দেখলাম যে অনেক নাম ফলক আছে, মানে এটা পড়া যায় না অন্ধকারে, আমাদের ফ্ল্যাশ লাইট ছিল যেহেতু মারছি। তো বুঝলাম যে ওই ফ্যামিলি ট্রিজের মানুষজন ওখানে ব্যারিড। তো যখন আমরা ওগুলো দেখছি, হঠাৎ করে মনে হলো যে দূরে প্রায় আপনার সেই কবরগুলোর শেষ মাথায় কোনো একটা অবয়ব, মানুষের মতো অবয়ব, লাইক ড্রেসড ইন অল ব্ল্যাক, অথবা সে একটা পুরো শ্যাডো, দুটোর একটা কিছু একটা দাঁড়িয়ে আছে। তো আমরা সাথে ফ্ল্যাশ লাইট মারছি। ফ্ল্যাশ লাইট যখন মারছি তখন কিছু নাই, জায়গাটা পুরো ফাঁকা। এবং এই অবস্থায় মানে আমরা খুব টেনসড হলাম যে আসলে কি মানুষ ছিল এখানে, থাকার তো কথা না। নো ট্রেসপাস এবং ট্রেসপাস যে ব্যারিয়ার ছিল ওটা ক্রস করে আমরা ভিতরে ঢুকছি ওখানে। তো আমরা হাঁটলাম, হেঁটে আবার ওই যে জায়গায় মানুষ দাঁড়ানোর কথা ওখানে দাঁড়ালাম। ওইখানে যখন গেছি তখন আবার মনে হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেখানে কে দাঁড়ায় আছে। সেখান থেকে আবার আলো মারলাম, ওইখানেও কেউ নাই। মনে হচ্ছে যে হ্যাঁ, মানে একটা জায়গা আমরা দেখলাম, আমরা যখন হেঁটে ওখানে গেলাম ওখান থেকে কেউ নাই, আবার যখন ওখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, এই পাশে কেউ নাই। তো আমরা একটু মানে ভয় পেলাম, মানে মনে হলো যে আসলে সামথিং, এবং আপনাকে সবসময় মানে একটা মনে একটা ফিলিংস জানান দিচ্ছে যে কিছু একটা আছে এখানে। তো আমরা হেঁটে আসলাম, ওই বাসাটার কাছাকাছি গেলাম। মূল যে বাড়ির স্ট্রাকচারটা, এটা অনেক পুরানো হয়ে গেছে, অনেকটা আমাদের যে লালবাগের কেল্লা টাইপের, রিইনকার্নেট করার পরও এটার অনেক এখন কেউ থাকে না, বেশ পুরনো অবস্থা, হয়তো স্টেট ক্লেম করে ফেলবে এটাকে, এরকম একটা অবস্থা। জাস্ট ওখানকে গেলাম, ওখানে আপনার যে সিঁড়ি ছিল ওখানে আমরা বসলাম। তো যখন বসে আছি মনে হচ্ছে যে বাসার ভেতরে কথা বলছে কেউ, ইটস লাইক সাউন্ড, লাইক মাম্বলিং সাউন্ড, কেউ কথা বলছে ভেতরে। তো ওখান থেকে হেঁটে আমরা ওই ভেতরে গেলাম আর কি, যে জায়গাটা করিডোরের টাইপের। কান পাতার চেষ্টা করলাম, নিস্তব্ধতা। দেখতে কিন্তু আমাদের স্পষ্ট মনে হচ্ছিল যে কেউ কথা বলছে ওখানে, মানে ভেরি স্ট্রেঞ্জ থিং। তো এই অবস্থায় আমরা হেঁটে আবার যখন সিঁড়ির কাছে আসলাম তখন মনে হচ্ছে ঠিক ওই যে কবরের যে সারি ছিল তার ওই পাশে গাছ ছিল একটা, গাছের নিচে একজন না কয়েকজন মানুষ দাঁড়ায় আছে। এবং আমাদের পুরো মানে শরীর তখন কাটাতে উঠছে, এখনও কাটাতে উঠতেছে চিন্তা করলে, যে ওইখানে কয়েকজন মানুষ কীভাবে ঢুকবে। রাত প্রায় 9টা-10টা বেজে গেছে এবং নো বডি ইজ অ্যারাউন্ড, এবং ওখানে মানে ইলেকট্রিসিটিও নাই, বিকজ ইলেকট্রিসিটি তো থাকে যেখানে আপনার মানে কোনো কিছু হয়, ওখানে তো কোনো কিছু নাই, ইলেকট্রিসিটি নাই, অন্ধকার পুরো। এর মধ্যে জাস্ট আকাশের যে আলোটা আছে হালকা মনে করেন চাঁদের আলো, এটাতেই মানে যতটুকু দেখা যাচ্ছে মনে হচ্ছে কয়েকজন মানুষ দাঁড়ানো। তো আমরা এবার ফ্ল্যাশ লাইট মারতে সাহস পেলাম না ওই জায়গায়, মনে হলো কিছু একটা হবে ওখানে। তো হেঁটে আসলাম ওখান থেকে, আস্তে আস্তে সরে আসলাম, কবরগুলো সারির কাছে আসলাম, পাশে এসে দূরে তাকালাম এবং মনে হচ্ছে তখনও মানুষ দাঁড়ায় আছে এবং আমাদের দিকেই তাকায় আছে। এবং ইট ওয়াজ সো মানে হরিফিক ফিল, মানে ডেঞ্জারাস জিনিস। তো এইভাবে আমরা তখন প্ল্যান করলাম যে আসলে এটার ভিতরে থাকা ঠিক না, আমরা ক্রস করে চলে যাবো ওই পাশে। তো হেঁটে যখন নাকি আমরা ওই ফেন্সের কাছে আসছি, যখন আমরা আবার ক্রস করবো ফেন্সটা, এই সময় মনে হলো যে দুটা কুকুর মানে দৌড় দিয়ে আসছে সেদিকে, এবং মানে কুকুরের পায়ের শব্দ এবং আপনার খুব স্পষ্ট পাচ্ছি আমরা। দ্রুত ফেন্স বেয়ে উঠলাম এবং উঠে ফেন্সের ওই পারে যখন নামলাম তখন দেখলাম দুটো কুকুর দাঁড়ায় আছে ফেন্সের ওই পারে, তাদের চোখ দুটো জ্বলতেছে, মানে দে হ্যাভ দ্য গ্লুমি আইস, মানে গ্লোয়িং আইস, গ্লোয়িং আইস, চোখ জ্বলতেছে এবং মানে দাঁত বের করে রয়েছে। দে আর নট বার্কিং, ডাকতেছে না, গড় সাউন্ড বের করতেছে মুখ দিয়ে। এবং মানে ইট ওয়াজ সো মানে হরিফিক যে একটা কুকুর কিন্তু ওই ফেন্সের ওই পারে থাকার কথাই না। হ্যাঁ, ওখানে কোনো গার্ড করার কিছু নাই, ওখানে কেউ থাকেও না যে কুকুর পালবে। এই কুকুর দুটো কোথায়, কুকুর দুটোর রং কালো, ব্ল্যাক ডগস।
এবং আমরা মানে বেশ ভয় পেয়ে যাই। কুকুর কেমন করে থাকে মানে এরকম জায়গাতে, সেটাও আমরা শুনবো। আরো ঘটনা আছে আমাদের কাছে যে যেখানে থাকার কথাটা সেখানে কুকুর আছে। তো মানে আমরা বেশ ভয় পেয়ে যাই এবং আমি আর রয় তখন তাদের দৌড়ানোর মতোই আর কি হাঁটতে থাকি। এবং তখন যেটা মনে হয় রাসেল ভাই, যে দুই পাশের যে আপনার আক্ষেপ ছিল, মনে হচ্ছে ওগুলো মারায় কারা জানি আসতেছে, মানে লাইক সাউন্ড, মানে গাছ টাছ পাড়ায় আসলে না মানে একটা দেখবেন সাউন্ড হয় গাছের মধ্যে দিকে আসলে এরকম। এবং প্রচণ্ড মনে করেন যে ভয়ের অবস্থা। তো এক পর্যায়ে রয় বলল রান, তা আমরা দৌড় দিলাম। তো দৌড়ায় যখন যাচ্ছি তখন আমাদের মনে হচ্ছে পাশ দিয়ে আমাদের পাশে দৌড়া যাচ্ছে কেউ। এবং এই পর্যায়ে আমরা গাড়ির কাছে চলে আসি। গাড়িতে মানে আপনার চাবিও ঢুকতেছিল না, মানে খুব ভয়ে গাড়ি খুলে আমরা জাস্ট টার্ন ব্যাক করে চলে আসি। এবং এসে যখন নাকি আমরা নিয়ারেস্ট 7-Eleven-এ থামি, থামার পর ওখানে জিজ্ঞেস করি, মানে ওখানে একটা লোক কাজ করছিল, আর নাম এখনও মনে আছে, লোকটার নাম টম। কথা বললাম, আমরা বলতেছে যে ওয়ার ইউ গাইজ কেম ফ্রম। আমি বললাম যে উই ওয়েন্ট টু দ্যাট হন্টেড প্লেস। ইয়া ইট ইজ হন্টেড প্লেস। আসলে একটা ভৌতিক জায়গা। কেন গেছিল তোমরা? আমি বললাম তুমি কেন? এর আগে অনেকেই বললো, তারা বললো তেমন কিছু নাই এত বছর। বলে যে কাজ করে না বা যে আশেপাশে থাকে না সে জানে না। আমার এই দোকানটা কাছাকাছি এবং ওই রাতের বেলা ওই এলাকায় কেউই যায় না। এমনকি ওখানে যারা ফার্মাররা কাজ করে তারা ওই সন্ধ্যা মেলানোর আগে ওখান থেকে চলে যায়। তোমাদেরকে কে এইসব ইনফরমেশন দিতে যায় না। তোমাদের এতটুকু বোঝা উচিত যে এই জায়গাটা এতদিন পড়ে আছে, তোমাদের মাথায় কি একবারও ঢুকলো না যে এটা স্টেট এখনও ক্লেম করে নেই, এটা এইভাবে পড়ে আছে, এটাকে এখনই করা হচ্ছে না, কারণ এটার মালিকানায় সমস্যা আছে, মানে এখন স্টেটের সাথে এটার ফাইট চলে, এটা দিচ্ছে না, স্টেটকে দিচ্ছে না। এবং দ্য থিং ইজ হোয়াট, এইটা কোনো আশ্চর্য কারণেই কীভাবে ফাইট হচ্ছে, কীভাবে আটকে আছে, এটা কেউ জানে না, মানে আনসলভডভাবেই জায়গাটা। খন্দকার সাখাত হোসেন, আমরা দুইজন আপনার ডিউটি শেষ করে ক্যাম্পে ফেরত আসছিলাম, ট্রেনিং সেন্টারে ক্যাম্পে। তো আসার সময় আপনার ক্যাম্পে আসার একটু আগে একটা আম গাছ আছে, তো ওটার গোড়াটা আপনার ভালো করে বাঁধা কিন্তু ভাঙা। আচ্ছা। তো ওখান থেকে একটা ছোট বলের মতো একটা আগুনের একটা আলো, আপনার বলের মতো একটা আগুনের একটা দলা আলো উড়ে আপনার ওই ট্রেনিং সেন্টারের ভিতরে 2তলা একটা আপনার মাটির 2তলা বাড়ি আছে, ওটাই এসে বসলো। বসার পরে আমরা দুইজন পিছনে পিছনে ফলো নিলাম। নেওয়ার পরে ওই বিল্ডিংটা থেকে 10 থেকে 15 হাত দূরে আমরা দুইজন দাঁড়ালাম। দাঁড়ানোর পরে ভালো করে আপনার লক্ষ্য রাখলাম, 5 ফুট 5.5 ফুট ইঞ্চি, 5 ফুট 5.5 ফুট আপনার লম্বা হবে। আচ্ছা। তো একটা মেয়ে হলো, সুন্দর একটা মেয়ে, ইয়াং। তো মেয়েটার গায়ে অনেক স্বর্ণ অলংকার আছে, প্লাস আপনার মাথায় তাজ ফাজ, হাতে আংটি, অনেক কিছু আছে দেখার মতো, খুবই সুন্দর। তো ওইখানে আমরা প্রায় 7-8 মিনিট ধরে দেখলাম। তো সেই সময় আমরা দিশা হারাচ্ছিলাম যে আমরা কি দেখছি, কি করছি, কোথায় দাঁড়িয়ে আছি, এমন কোনো আমাদের সেন্সে ছিল না। তারপরে আপনার হঠাৎ পলক পড়ে যায়, যে আমার ব্যাটসম্যান ছিল খন্দকার সাখাওয়াত, ওনার পলক পড়ে যাওয়ার পরে উনি কিছু দেখতে পারে না, চোখের পলক পড়ার পরে। তো আমি ওনার থেকে 2 থেকে 2.5 মিনিট বেশি দেখেছি, তো আমার পলক ওই সময় পড়েনি। তারপরে উনি যখন আমার গায়ে হাত দিয়ে অনেক ঝাঁকাঝাঁকি করছে, তারপরে আমার সেন্সটা এসছে, প্লাস আমার পলকটা পড়ে গেছে। তারপরে তো পর্যন্ত আপনি একভাবে তাকিয়েছিলেন? জি জি। কিন্তু এই পলক পড়ার পরে যখন আমার মানসিক দৃষ্টি যখন ফিরে আসে, তো সেখন আমি বুঝতে পারি যে আমাদের দুইজনকে ডাকছিল হাত দিয়ে। মানে আপনি যেভাবে দেখাচ্ছেন সেটা হচ্ছে যে অনেকটা মনোজাতের মতো করে সামনের দিকে ডাকছিল। তারপরে আরেকটা বিষয় হলো, মেয়েটা অস্থির এক জায়গায় দাঁড়িয়েছিল না, 4টে অথবা 5টা দরজা আছে 2 তলায়। আচ্ছা। তো এক সময় এক দরজায়, আর যে দরজায় যাচ্ছে যতটুকু মানুষটা, অতটুকুই আপনার শুধু আলোর ঝিলিক, এছাড়া অন্য কোথাও না, অন্য কোথাও কোনো আলোর ঝিলিক ছিল না। তারপরে আমাদের ভালো সমস্যা হয়েছে, যে মনে করেন প্রায় 3 থেকে 4 দিন আমরা ঘুমাইতে পারিনি দুইজন। তারপরে স্যারকে জানানো হয়েছে যে সেনাবাহিনীর ট্রেনিং স্যার ছিলেন, তো স্যার বললো কোনো সমস্যা নাই, এখানে এমনটা হয়ে থাকে। আজ থেকে 2 থেকে 2.5 বছর আগে দুইজনের চোখে পড়ছিল, ঠিক একইভাবে তোমাদের দুইজনের চোখে পড়লো। এবং সেটা কি তারা যে বর্ণনা দিয়েছিল বা যেরকম, আপনিও কি ঠিক সেরকম দেখেছেন? জি, ঠিক এরকমই দেখছি, কিন্তু একটু কম বেশি আর কি, আমরা একটু বেশি দেখেছি। আচ্ছা, এরকম কোনো ঘটনা কি ঘটেছিল যে কোনো গন্ধ পেয়েছিলেন ওই সময়? গন্ধ পেয়েছিলাম, কিন্তু গন্ধটা যেমন আপনার এই যে কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আপনার আগরবাতি টাইপের কিছু জ্বালাই, সাধু টাইপের কিছু গন্ধ যেগুলো আছে, মিষ্টি গন্ধ। জি, এই টাইপের একটা, তার মানে যেমন ধূপ জ্বালাইলে যেমন আপনার একটা হয়, ঠিক আছে, অমন টাইপের একটা
এবং আপনি নিশ্চিত যে যখন আপনি দেখছিলেন এই ঘটনাগুলো তখন আপনি পুরোপুরি জেগেছিলেন? জি, পুরোপুরি আমি পুরোপুরি জেগেছিলেন। এবং এই ওই এলাকায় কি আর মানে এই ছাড়া ওই যে 2.5 বছর আগে আরো অনেকেই কি দেখেছে এরকম কোনো ঘটনা আছে? দেখছে, এর আগে দেখেছে, এর আগে আপনার আমি যা দেখেছি এর থেকেও জিনিসটা শুনলাম, আমি শুনেছি অ্যাক্সেস ছিল। আচ্ছা, আরো অনেক বেশি ছিল। হ্যাঁ জি, আরো বেশি ছিল। কিন্তু সেই সময় আপনার ওই বাড়ির ভিতরে আপনার হিন্দুদের বাস ছিল, তিনারা এখন নাই। যে পরে যেটা শুনেছি নেক্সট টাইমে ওনারা ভারতে চলে গেছেন ওই পুরা জমি জায়গা বেচে দিয়ে, এই জন্য এখন অনেক কম দেখা যায়। আচ্ছা, পরবর্তীতে আপনার কখনো সমস্যা হয়নি? হ্যাঁ, পরবর্তীতে আমার সমস্যা হয়েছে 3 দিন। তার মানে আমার এমন মনে হতো প্রায় 3 দিন বেশি সমস্যা হয়েছে, আমি ঘুমাইতে পারিনি। আর আমি প্রায় 15 থেকে 20 দিন মনে করেন আমি চোখের পাতা বুঝলেই ওই দৃশ্য আমার সামনে চলে আসে। আপনার কোনো ক্ষতি করেনি সে? জি না, আমার কোনো ক্ষতি করেনি। এই জন্য যে আমরা শুনছিলাম জিবরান ভাই একদিন বলছিলেন আমাদেরকে, জিবরান ভাই এবং সুমন ভাই আমাদের সাথে কথা বলছিলেন এবং বলছিলেন যে যে সমস্ত মানে এই সুবাসের ব্যাপারটা আর কি, যেটা সাধারণত এরকম মিষ্টি সুবাস পাওয়া যায় গুড স্পিরিট, তারা ক্ষতি করে না। কিন্তু দেখা যায় আপনি ওই সময় কি ভয় পেয়েছিলেন? জি না, ওই সময় আমি কোনো রকম আমি নার্ভাস হয়নি, কিন্তু পরে আমি নার্ভাসটা হয়েছিল। ওই সময় ভয় লাগেনি, কিন্তু পরে মনে পড়লে প্রথমে আমার কিন্তু বিশ্বাস হচ্ছিল না, নিজেকে নিজে বিশ্বাস করতে পারছিলাম না। তারপরে আমি অনেক করে ওনাকে বারবার আমি চার্জ করি, বলছে হ্যাঁ তুমি যা দেখলাম আমি তো তাই দেখলাম। তারপরে আমি কনফার্ম হয়েছি। থ্যাংক ইউ আপনাকে এরকম একটা গল্প শেয়ার করার জন্য। আর এই মুহূর্তে আমি আরেকজন আমাদের নতুন গেস্ট আছেন, তার গল্পটার আগে তার পরিচয়টা জানবো। 2জন আছেন, ইনফ্যাক্ট আজকে আরও 2জন নতুন আমাদের সাথে জয়েন করেছেন, তাদের পরিচয়গুলো আমরা জেনে নেব এবং তারপরে একটা সময় তাদের গল্পগুলো শুনবো। আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ। থ্যাংকস রাসেল। আমার নাম সর্দার নিয়ামুল ইসলাম, আমার নিকনেম সুমন। আচ্ছা, আমি আইএফসি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে কাজ করি। ঘটনা আমি যেটা আজকে শেয়ার করবো সেই ঘটনাটা আমরা আরেকটু পরে শুনবো। ওকে, সেই ঘটনাটা আমরা পরে শুনবো। এর মাঝখানে আরেকজন গেস্ট রয়েছেন আমাদের নতুন, আমাদের সাথে জয়েন করেছেন, তার পরিচয়টা আমরা জানবো। থ্যাংক ইউ রাসেল এন্ড হ্যালো টু এভরিওয়ান। আমার নাম রিয়া, আমি ম্যাক অ্যাডভার্টাইজিং এ আছি। দ্যাটস অলসো অ্যান অ্যাড এজেন্সি এবং আই এম ওয়ার্কিং অ্যাজ আ ক্লায়েন্ট সার্ভিসেস ম্যানেজার। সো আজকে আই এম হিয়ার টু জয়েন ইউর আড্ডা এন্ড অলসো অ্যাকম্পানিং মাই ফ্রেন্ডস হু আর ওয়ার্কিং ইন বুদ্ধিস্ট। সো সবার সাথে বসে গল্পগুজব করার জন্যই আসা। বেসিক্যালি আমরা এখানে ভূতের গল্পগুলোই করি এবং আমাদের সঙ্গে সাকিব ভাই আছেন। সাকিব ভাই, আজকে কি অবস্থা বলেন? আজকে খুব ভালো অবস্থা। আজকে যে স্টোরি দিয়ে শুরু করলাম, এরকম যদি রাতে আমার হয় তাহলে আমি অনেক ভয় পাবো। আমি স্যালুট জানাই যে আপনি ভয় পান নাই। আমার শুনেই ভয় লাগছিল কিছুটা। আমি শুনে খুব অবাক হয়েছি, কিন্তু উনি পরে ভয় পেয়েছিলেন এটা বলেছেন অবশ্য। এটাও কিন্তু একটা বেশ ইউজুয়াল আর কি, মানে পরে মানে ওই সময় তো ঘোরের মধ্যে থাকে, পরে হয়তো ভয়টা পায়। রাইট, তো আমরা একটা ব্রেকে যাই না, একটা ব্রেকে যে তারপরে আমরা গল্পে ফিরে আসবো কিছুক্ষণ, একটা খুব অল্প একটা ব্রেক। শালা পরামর্শের জন্য, কোনো প্রবলেমের সমাধানের জন্য। তো আমি এরকম ভালো দেখেছি, জেনুইনও দেখেছি, আবার ফেকও অনেক দেখেছি। তো মাথায় সবসময় আগে ফেকটা দিয়ে চিন্তা করতাম যে না, আগে দেখি কোথায় ফাঁক ফোকর আছে, কি ব্যাপার। তো পার্সোনাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম, যেই জায়গাটার কথা বলছি ওখানে গেছি এবং উনি বলছেন যে হ্যাঁ, যেই পার্সোনাল সমস্যার ব্যাপারে গেছি উনি বলছেন হ্যাঁ এরকম জিনের থ্রুতেই তারা কোনো একটা, ইটস অ্যাবাউট রিলেটেড টু ব্ল্যাক ম্যাজিক টু। তো ওরা নামাবে, যে রুমটাতে ফার্স্টে নিয়ে গেল আমাদের রুমটাতে, আমি আবার তখন লাইট জ্বালানো এবং রুমটা একটা রুমের ভেতর দিয়ে তারপর ওই রুমটাতে যেতে হয়। ওই রুমের ভেতরে কোনো ফার্নিচার নাই, ইটস একটা প্যাসেজ টাইপের একটা রুম। তো আমরা 3 জন ছিলাম একসাথে, 3 জনকে পাশাপাশি দাঁড় করিয়েছে, আমি মাঝখানে দাঁড়ানো। এবং ওনার সিস্টেমটা হলো এরকম যে উনি 3টা ছোট ছোট স্লিপের মতন কাগজের মধ্যে 3 জনের আলাদা আলাদা নাম লিখে সে ওটাকে ফোল্ড করলো, করে যার নাম যেই কাগজে লেখা তার মুখে ওটা টাচ করিয়ে একটা কাপের মধ্যে সে 3টা কাগজ একসাথে রাখলো। রেখে হি বার্নড ইট। বার্ন করে, তো আমি এই কাজ কারবারগুলো সে যখন করছে, আমি যেহেতু মেন্টালি অ্যাকসেপ্ট করে গেছি যে কিছু একটা এখানেও হয়তো বা ফাঁক ফোকর আছে। তো বাই দ্যাট টাইম আই এম লুকিং অ্যারাউন্ড যে কোথায় ভেন্টিলেটর আছে, কোন দিক দিয়ে কোনো মাইক টাইক কিছু রাখতে পারে, কি হতে পারে নেক্সট, আই ডোন্ট নো। বাট ইউজুয়াল প্র্যাকটিস যে ওরা কোনো একটা বলবে যে আসছে বা কিছু একটা এরকম না। তো আমি বাই দিস টাইম আমি দেখছি এবং ইটস আ টোটালি ব্লকড একটা রুম, কোনো ভেন্টিলেটর নাই, কোনো জানালা নাই, একটাই দরজা, যে দরজাটা দিয়ে বের হলে ওই কানেক্টিং রুমটাতে, এটাতে কোনো ইউ ডোন্ট হ্যাভ অ্যানাদার ওয়ে আউট। এবং ঠিক রুমটার মাঝখানে একটা ছোট পিড়ি টাইপের একটা রাখা, একটু বড় পিড়ি টাইপের। তো সমস্যা যেহেতু আমার এবং আমার সাথে যারা গেছেন তাদের বিশ্বাস যে এখানে কিছু একটা হবে, আমি গেছি তাদের সাথে ওখানে তাদেরকে কোম্পানি দেওয়ার জন্য, ঠিক আছে। তো ওখানে জ্বালিয়ে ওই স্লিপটা জ্বালানোর পরে আমাকে ওখানে বসালো, বসিয়ে আমাকে বললো যে তো
তুমি যে ওড়নাটা পরে আছো এই ওড়নাটাকে জাস্ট ভাঁজ করে সামনে, মানে ওড়না গায়ে আছে বাট একটু স্প্রেড করে সামনে হাতের উপর রাখা করে লাইটটা অফ করে দিয়ে তারা জাস্ট ওই রুমটার যে ডোর স্টেপ, এক্স্যাক্টলি ওই ডোর স্টেপেই তারা গিয়ে বসে আছে। আচ্ছা। এবং এই রুমের লাইট বন্ধ, বাট পাশের রুমে কিন্তু টিউব লাইট জ্বলছে। এবং আমি ওই লাইটের কিছুটা হলেও আলো, এবং রুমটা এই রুমে যে রুমে আমি বসে আছি ওই রুমটা খুব বড় না, তো একটা মোটামুটি আলো আধারের। অ্যান্ড আই নো যে এরা বের হয়ে গেছে এবং ওরা বাইরে বসে আছে, আমি ওদের শ্যাডো দেখতে পাচ্ছি। তো জাস্ট বাইরে থেকে আমাকে বললো যে তুমি স্থির থেকো, কোনো রকম ভয়। এখন ঘরটার মধ্যে একদম পুরোপুরি আপনি একা। জাস্ট রুমটা আমি আপনাকে বলি হয়তো 4 ফিট বাই 8 ফিট টাইপের একটা রুম। আচ্ছা। এবং আমি লম্বালম্বি ভাবে দাঁড়িয়ে বসে আছি ঠিক মাঝখানে, এবং দরজাটা হচ্ছে আমার সামনে ডান দিকে, এবং ঘরের মধ্যে কোনো আলো নেই। ঘরে